সুপ্রিয় বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের ঈদের আগে দশম অধ্যায়ে উদ্ভিদ প্রজননের উপর প্রথম ক্লাস নিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস। তো আমরা আগের ক্লাসে প্রজনন কাকে বলে, পরে পরাগরেণুর গঠন, পুংগেমেটোফাইটের গঠন, পুংগেমেটোফাইটের বর্ধন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা যাব স্ত্রী গ্যামেটোফাইটের দিকে। তো স্ত্রী গ্যামেটোফাইটের আগে আমরা এই ডিম্বকের গঠনটা একটু দেখে নিই, তাহলে আমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এই চিত্রটা একবারে একটা সিম্পল চিত্র। এখানে ডিমের মতো আছে, এই একটা ডিমের মতো ছবি, এখানে ডিমের মতো সিম্পল একটা ছবি। এইভাবে আঁকলেই তোমাদের হবে, এবং এই ছবিটা বাসায় আঁকার প্র্যাকটিস করবা। এটা একটা সিম্পল ছবি। এখন এই ছবিটার বিভিন্ন অংশগুলো আমি তোমাদের দেখাচ্ছি। যে উপরের দিকের যে অংশটা, এই বেজ অংশটা, এটাকে বলা হয় ডিম্বক মূল, অর্থাৎ ডিমের গোড়া বলতে পারো, ডিম্বক মূল। এরপরে এই যে গোলাকার বৃত্তাকার যে অংশ দেখতেছো, এই বৃত্তাকার অংশের ভিতরে আরেকটা বৃত্তাকার অংশ, এটাকে বলা হয় এমব্রায়ো স্যাক। এই অংশের এইখানকার যে কোষগুলা, এই কোষগুলো বিভিন্ন ধরনের প্যারেনকিমাটা সেল হতে পারে, বিভিন্ন ধরনের বহুভুজাকার কোষ। এই কোষগুলোকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা, অর্থাৎ ভ্রূণের বর্ধনের ক্ষেত্রে এই কোষগুলো সাহায্য করে থাকে ভ্রূণ পরবর্তী কাজে। তাহলে এগুলোকে নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা বলা হয়। এরপরে ভিতরে থলির মতো যে অংশটা দেখতেছো, এই থলির মতো অংশটা হচ্ছে ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলির ভিতরে কি কি থাকে? ভ্রূণথলির ভিতরে এখানে তিনটা দেখে একই রকমের কোষ, এই তিনটা কোষটাকে বলা হয়। তার আগে আমরা যদি দেখি যে এই যে নিচের বড় যে কোষ, এই বড় কোষটাকে বলা হয় ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। এই ডিম্বাণুর দুই পাশে দুইটা কোষ আছে, দেখো, এই একটা, এই একটা। এই কোষ দুইটাকে বলা হয় সহকারী কোষ, মানে ডিম্বাণুর সাহায্যকারী কোষ, সহকারী কোষ। ডিম্বাণুকে সাহায্য করে। মাঝখানে দুইটা কোষ আছে, দেখো, এটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। এরপরে এখন এই ডিম্বাণুর বিপরীত দিকে, এটা মনে রাখবা যে ডিম্বাণুর বিপরীত দিকে যে তিনটা কোষ থাকে, এই তিনটা কোষকে বলা হয় প্রতিপাদ কোষ। এটা সবচেয়ে সহজ মনে রাখার ক্ষেত্রে, যে ভূগোলের ক্ষেত্রে প্রতিপাদ স্থান নামে একটা স্থান থাকে। এটা হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে একবারে পৃথিবীর ভিতর দিয়ে অপর প্রান্ত, যেটা সেটা হচ্ছে প্রতিপাদ স্থান। তাহলে এরকম যে বিপরীত দিকে যে অবস্থানটা, ডিম্বাণুর বিপরীত দিকে যে কোষ তিনটা, এই তিনটাকে বলা হয় প্রতিপাদ কোষ। এই অংশগুলো মিলে হচ্ছে ভ্রূণথলি। ঠিক আছে? এরপরে এই পুরা ডিম্বকটা দেখো, দুইটা ত্বক থাকে, বাইরের যে আবরণী। তাহলে বাইরেরটাকে বলা হয় বহিত্বক, আর ভেতরেরটাকে বলা হয় অন্তত্বক। ঠিক আছে? এখানে দেখো একটা ছিদ্রের মতো আছে, এই ছিদ্রের মধ্যে দিয়ে প্রজনন ঘটে। এই ছিদ্রটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ডিম্বকের গঠন। এই গঠনটা আগে পড়ালাম, কারণ এটা আমাদের পরবর্তীতেও লাগবে। তাহলে এখন ডিম্বকের মূল অংশ যেটা ভ্রূণথলি, এটা হচ্ছে মূলত স্ত্রী গ্যামেটোফাইটের স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয়, এবার আমরা সেটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এই যে ভ্রূণথলির অংশটুকু, ভ্রূণথলির এই যে কোষগুলো, 8টা কোষ, এই 8টা কোষ কিভাবে তৈরি হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে এই যে 8 কোষে অবস্থা দেখতেছো বা ভ্রূণথলি, এটাকে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে আমাদের এখন বিষয় হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের
পরিস্ফুটন বা বর্ধন। স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন বা বর্ধন বলতে পারো। কিভাবে এই আটকোষী অবস্থাটা হয়, কারণ প্রথম অবস্থায় আটকোষী অবস্থায় থাকে না। তাহলে আমরা যদি দেখি, তাহলে প্রথমত অবস্থায় দেখা যায় যে এই ডিম্বকের ভিতরের একটা কোষ একটু আকার আকৃতিতে অন্যান্য কোষে বড় হয়। অন্যান্য কোষগুলো যেরকম থাকে, অন্যান্য কোষগুলো এরকম ছোট থাকে। তাহলে অন্যান্য কোষের চেয়ে একটা কোষ এরকম আকারে একটু বড় হয়। এটাকে বলা হয় স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষটা সাধারণত কি হয়, এটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে আমরা জানি যে স্ত্রী গ্যামেট বা এই যে ডিম্বাণু এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড হবে কিভাবে, কোন পদ্ধতিতে হ্যাপ্লয়েড হয়? একটা ডিপ্লয়েড সেল, যখন ডিপ্লয়েড সেলটাকে মিওসিস বিভাজন হয়, মিওসিস বিভাজন হইলেই ডিপ্লয়েড সেল হ্যাপ্লয়েড সেলে পরিবর্তিত হয়। যে কারণে এই কোষটা এরপর বিভাজিত হয়, মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 4টা কোষ তৈরি করে। চারটা কোষ তৈরি করে। চারটা কোষ, তাহলে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। এই 4টা কোষের 3টা কোষই নষ্ট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, এটা হচ্ছে, এগুলো সব মিওসিস বিভাজনের ফলে হ্যাপ্লয়েড হয়ে যায়। এই হ্যাপ্লয়েড কোষের 4টার মধ্যে 3টা কোষই নষ্ট হয়ে যায়, 3টা কোষ নষ্ট হয়ে যায় এবং বাকি একটা একটু আকৃতিতে বড় হয়। দেখা যায় যে একটা কোষ বড় হয়ে যায়, বাকি 3টা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে শেষ পর্যায়ে এগুলো বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এই যে কোষটা, এই কোষটার নিউক্লিয়াস বিভক্ত হয়। বিভক্ত হয়ে এবার মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয়। তাহলে মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করে এবং 2টা নিউক্লিয়াস 2 প্রান্তে চলে যায়। তো এই কোষটার ভিতরে নিউক্লিয়াস 2টা 2 প্রান্তে চলে যায়। এরপরে আবার মাইটোসিস বিভাজন ঘটে। আবার মাইটোসিস বিভাজন ঘটলে ওই 2 প্রান্তেই 2টা কোষ, 4টা কোষ উৎপন্ন হয়। পরবর্তীতে এই 2টা কোষ আবার মাইটোসিসের মাধ্যমে 4টা 8টা, 2 প্রান্তে 8টা কোষ তৈরি হয়। এই 8টা কোষের ভিতরে এইখান থেকে একটা এবং এইখান থেকে একটা, 2টা কোষ মাঝখান বরাবর চলে আসে। 2টা এরকম মাঝ বরাবর চলে আসে, আর এই প্রান্তে 3টা থাকে, এই প্রান্তে 3টা থাকে, তাহলে মোট 8টা। এইটাই পরবর্তীতে পুনর্বিন্যাসিত হয়ে আমাদের একটা বড় হয়। এই বড়টাকে বলা হয় ডিম্বাণু, আর বাকি যে 2টা থাকে এই 2টা ছোট থাকে সাহায্যকারী কোষ হিসেবে। উপরের 3টা কোষই একই রকম থাকে, এই 3টা হচ্ছে প্রতিবাদ কোষ, আর মাঝখানে 2টা বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে যেটা আমি তোমাদের দেখাইছি। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই যে 8 কোষী অবস্থা, প্রতিবাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস এবং ডিম্বাণু সহ যে 8 কোষী অবস্থা, এই 8 কোষী অবস্থাটাকেই বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে এভাবেই দেখা যায় যে ডিম্বকের ভিতরে একটা কোষ ক্রমান্বয়ে বর্ধিত বিভাজিত হয়ে মিওসিস মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা স্ত্রী গ্যামেটোফাইট বা ভ্রূণথলিতে পরিণত হয়। তাহলে আমাদের 2টি জিনিস দেখা হলো যে কিভাবে পুংগ্যামেটোফাইট তৈরি হয়, কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়। এবার আমরা দেখব
এই যে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট এবং মাইক্রোস্পোর বা পুংগামেট যেটা, এরা কিভাবে মিলনের মাধ্যমে নিষেক ক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিষেক। নিষেক ক্রিয়া, নিষেক প্রক্রিয়া কি? নিষেক প্রক্রিয়াটা হচ্ছে যে একটা পুংগামেটের সাথে একটা স্ত্রী গ্যামেটের মিলনকে মূলত বলা হয় নিষেক। তাহলে এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে স্ত্রী গ্যামেট যেটা, স্ত্রী গ্যামেটটা নিশ্চল থাকে এবং আকৃতিতে বড় হয়, পুংগামেটটা ছোট থাকে এবং সাধারণত সচল থাকে। অর্থাৎ স্ত্রী গ্যামেটটা নির্দিষ্ট জায়গায় বসে থাকে আর পুংগামেট এসে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন করে। এখন এই নিষেক প্রক্রিয়াটা কতগুলো ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। আমাদের প্রথমত হচ্ছে এখন আমরা প্রথম হচ্ছে পরাগরেণুর উপর গর্ভমুণ্ডের অঙ্কুরোদ্গম, গর্ভমুণ্ডের উপর পরাগরেণুর অঙ্কুরোদ্গম। গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। এখন আমরা এই ছবির সাহায্যে দেখাতে পারি। এটা গর্ভাশয়ের ভিতরে থাকে, এটাকে যদি আমরা আঁকি, আরো বড় হবে এরকম, ছবিটা তো ভালো হয় না। এটা গর্ভমুণ্ড, একটু বড় হবে, যাই হোক। তাহলে প্রথমত হচ্ছে যে গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তাহলে অঙ্কুরোদ্গম কখন ঘটবে? যে পরাগায়নটা হচ্ছে কি? পরাগায়ন হচ্ছে পরাগরেণুর গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে পদ্ধতি, সেটা হচ্ছে পরাগায়ন। তাহলে পরাগায়নের মাধ্যমে সাধারণত গর্ভমুণ্ডের উপরে পরাগরেণু এসে পতিত হয়। তাহলে এটা যদি গর্ভমুণ্ড হয় তাহলে দেখা যাবে যে এখানে পরাগরেণু এসে পতিত হয়। পরাগায়ন পদ্ধতির মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পতিত হয়। পতিত হওয়ার পরে এখানে অনেকগুলো পরাগরেণু পতিত হতে পারে। তাহলে দেখা গেল এইগুলো অঙ্কুরিত হয়ে পোলেন টিউব তৈরি করে, যেটা আমরা এরকম পোলেন টিউব তৈরি করে, যেটা আমরা পুংগেমেটোফাইটের বর্ধনের ক্ষেত্রে দেখাইছিলাম। তখন বলছিলাম যে গর্ভমুণ্ডের উপর যখন পতিত হয়, পতিত হওয়ার পরে গর্ভমুণ্ডে কিছু কেমিক্যালস থাকে, রাসায়নিক পদার্থের প্রভাবে এখানে অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটা ঘটে। ঘটার ফলে পরাগ নালিকা তৈরি হয়। এখানে যে নালিকার মতো তৈরি হলো, এটা হচ্ছে পরাগ নালিকা। নালিকা, তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা, মানে গর্ভাশয়ের দিকে গমন। তাহলে কি হবে? এই যে পরাগ নালিকাগুলো তৈরি হলো, এই পরাগ নালিকা আস্তে আস্তে নিচের দিকে অগ্রসর হতে থাকবে, নিচের দিকে এরকম অগ্রসর হতে থাকবে, এরকম অগ্রসর হতে থাকবে। এবং তোমরা জানো যে পুংগেমেটোফাইটের বর্ধনের সময় বলেছি যে এই পরাগনালিকা যখন অগ্রসর হয়, সেই অগ্রসর হওয়ার সময় পুংজনন কোষ এবং পরাগনালিকা কোষ, যেটা পরাগনালিকা কোষ এবং তার পিছনে তার সামনে থাকে পুংজনন কোষ, তিনটা কোষ থাকে। তিনটা কোষ তৈরি হয়। একটা হচ্ছে পরাগনালিকা কোষ, এটা পরাগনালিকা সৃষ্টির জন্য দায়ী এবং এটা সাধারণত পরাগনালীর মাথায় থাকে। এই পরাগনালীর পিছনের দিকে দুইটা কোষ থাকে, এই দুইটা হচ্ছে পুংজনন কোষ। এটা আমরা পুংগেমেটোফাইটের বর্ধনের সময় বলেছি। তাহলে কি হবে? যে এই সময় এই যে পরাগনালিকা আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হওয়ার পর আস্তে আস্তে সে এই যে পাশ দিয়ে
আমার গর্ভাশয়ের দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হতে হতে এই যে ছিদ্র ডিম্বক রন্ধ্র, এই ডিম্বক রন্ধ্রের দিকে অগ্রসর হয়। তারপরে 3 নম্বর ধাপ, পরাগ নালিকার ভ্রূণথলিতে প্রবেশ এবং শুক্রাণু এবং নিষিক্তকরণ। তাহলে এই ক্ষেত্রে কি হয় যে এই যে পরেল নালিকা বা পরাগ নালিকাটা আস্তে 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 আরো আগাইতে থাকে, আগাইতে আগাইতে এই ডিম্বক রন্ধ্রের ভিতর দিয়া এইখান দিয়া সে ভ্রূণথলিতে সাথে যুক্ত হয়। তাহলে যুক্ত যখন হয় তখন পরাগ নালিকার এই যে পরাগ নালিকার কোষটা, এই কোষটা নষ্ট হয়ে যায় এবং পুংজনন কোষ, এই কোষ ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করলে একটা এই ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং আরেকটা গিয়া এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। ঠিক আছে, তাহলে একটা মিলিত হচ্ছে এই যে পুংজনন কোষ দুইটা, এটার একটা মিলিত হচ্ছে ডিম্বাণুর সাথে আর একটা মিলিত হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে এখানে নিষেক ঘটতেছে দুইবার। তাহলে এই যে নিষেক প্রক্রিয়াটা, এটাকে বলা হয় দ্বিনিষেক প্রক্রিয়া, অর্থাৎ দুই ধরনের কোষের সাথে এখানে নিষেক প্রক্রিয়া ঘটতেছে। তাহলে এখানে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর সাথে পুংজনন কোষ যে মিলিত হইলো, তাহলে এখানে দুইটা কোষ মিলিত হইলো। তাহলে দুইটা কোষ মিলিত হইলে দুইটা কোষই হলো হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে এখানে হয় ডিপ্লয়েড কোষ, অর্থাৎ এই দুইটা কোষ মিলিত হওয়ার পরে সৃষ্টি হয় জাইগোট। ডিম্বাণু এবং শুক্রাণু মিলনের ফলে যে নূতন কোষ সৃষ্টি হয় সেটা হলো জাইগোট এবং এটা হচ্ছে ডিপ্লয়েড। আর দ্বিতীয় জনন কোষটা মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল দুইটা, অর্থাৎ n+n, তার সাথে আরেকটা কোষ গিয়ে মিলিত হয় অর্থাৎ 3টা। তাহলে এখানে 3n হয়ে যায়, অর্থাৎ ট্রিপ্লয়েড কোষ। তাহলে ঠিক আছে, তাহলে এখানে তৈরি করছে যে ট্রিপ্লয়েড কোষ। আর জাইগোট যেটা, জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। তাহলে আমাদের 4 নম্বরের ধাপ যেটা, সেটা হচ্ছে যে ভ্রূণথলিতে ডিম্বাণু ও গৌণ নিউক্লিয়াসের সাথে পুংজনন কোষের মিলন। তাহলে এখানে যেহেতু মিলিত হয়ে গেল, তাহলে এই মিলন প্রক্রিয়াটাই হচ্ছে নিষেক প্রক্রিয়া। এই নিষেক প্রক্রিয়ার ফলে আমরা ডিম্বাণুর ভিতর যে কোষগুলো দেখেছিলাম, এই কোষগুলোর পরিবর্তন ঘটে। তাহলে পরিবর্তন ঘটে, এগুলো কি হয় আমরা এবার সেটা দেখি। নিষেকের পরে নিষেকোত্তর পরিবর্তন যেটা, যে নিষেকের পরে গর্ভাশয় এবং গর্ভাশয়ের ভিতরে বিভিন্ন ধরনের যে কোষগুলো ছিল, সেই কোষগুলো পরিবর্তিত হয়ে কি হয়। তাহলে আমরা এটা মূলত নিষেকের পরে জাইগোট তৈরি হয়। এখানে যে কোষটা জাইগোট তৈরি হয়, জাইগোটটা আস্তে আস্তে ভ্রূণে পরিণত হয়। এই ভ্রূণের বৃদ্ধিতে এই নিউক্লিয়াস কোষগুলো সহায়তা করে। তাহলে এখানে অনেক কিছু পরিবর্তন ঘটে, যেমন এখানে এটা আমরা বলেছিলাম ডিম্বক নাভি। তাহলে এটা যেহেতু বীজে পরিণত হয়ে যায়, তখন ডিম্বক নাভিটা হয়ে যায় ডিম্বক মূল ছিল ওটা, এটা না, ডিম্বক রন্ধ্র যেটা, এই যে রন্ধ্রটা, এটা ছিল ডিম্বক রন্ধ্র। তাহলে এইটা হয়ে যায়
বীজরন্ধ্র, একটা ছিদ্র থাকে বীজরন্ধ্র। এই রন্ধ্রপথেই ভ্রূণমুকুল, ভ্রূণমূল, অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূল, ভ্রূণমুকুল এগুলা বের হয়। এরপরে বাইরের যেটা বহিত্বক বলছিলাম, বা এটার ইংরেজিতে নাম হলো এক্সাইন। এক্সাইনটা পরিবর্তিত হয় টেস্টা। ভিতরের স্তরটা ছিল অন্ততক বা ইনটাইন। ইনটাইন পরিবর্তিত হয় টেগমেন। তারপরে এই যে ভ্রূণপোষক কলা যেটা আমরা বলছিলাম নিউসেলাস, এই নিউসেলাসটা পরিবর্তিত হয়ে বিগলিত হয়ে যায়। বিগলিত হয়ে আমরা ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে, যার জন্য নিউসেলাসটা নষ্ট হয়ে যায়, এটা আর পাওয়া যায় না। নিচের যে ডিম্বাণু, এটা আমরা ডিম্বাণু বলেছিলাম, যে এটা পরবর্তীতে আস্তে আস্তে জায়গোট তৈরি করে, জায়গোট থেকে এটা ভ্রূণে পরিণত হয়ে যায়। তাহলে ডিম্বাণুটা পরিণত হয় ভ্রূণে। এরপর এখানে যে থ্রিএন অবস্থা তৈরি হয়েছিল, এই থ্রিএনটাকে বলা হয় শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াস। তাহলে এই শস্য নিউক্লিয়াসটা পরবর্তীতে শুধুমাত্র শস্যে পরিণত হয়ে যায়, অর্থাৎ সশল বীজ, যেটা বীজের ভিতর যে শস্য অংশটা, সেটা পরিবর্তিত হয় হচ্ছে শস্য নিউক্লিয়াস, যে সেই শস্য নিউক্লিয়াসগুলো নষ্ট হয়ে যায়। তারপরে এই যে কোষগুলো, এখানে তিনটা প্রতিবাদ কোষ, তারপরে এখানে সাহায্যকারী দুইটা কোষ, এই কোষগুলা নষ্ট হয়ে যায়, এগুলার আর কোনো কার্যকারিতা থাকে না, এগুলা নষ্ট হয়ে যায়। পুরা গর্ভাশয়টা তখন ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায়, পুরা গর্ভাশয়টা তখন ফলে পরিণত হয়ে যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি নিষেকের পরে গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বকের যে পরিবর্তনগুলো ঘটে। তাহলে পুরো গর্ভাশয়টা একটা ফলে পরিণত হয়ে যায়, আর গর্ভাশয়ের ভিতরে যে এখানে যে ডিম্বক থাকে, সেই ডিম্বকের বিভিন্ন অংশ, কিছু অংশ নষ্ট হয়ে যায়, কিছু অংশ বিভিন্ন পরিণত হয়ে যায়। আচ্ছা, এখন আমরা নিষেক প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি জানলাম। এখন নিষেকের গুরুত্বটা কি, এটা আসলে আমাদের আসল, যে নিষেকের তাৎপর্যটা কি, নিষেক আমাদের জন্য কতটা জরুরি। প্রথমত হচ্ছে ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা। যদি নিষেক না ঘটতো, দেখা গেলো যে একটা উদ্ভিদ, সে ডিপ্লয়েড উদ্ভিদের মধ্যে যদি নিষেক না ঘটতো, অর্থাৎ নিষেকের ফলে কি হয়, এখানে মিওসিস ঘটে, মিওসিসের সময় ডিপ্লয়েড লেভেল অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ডিপ্লয়েড কোষটা হ্যাপ্লয়েড কোষ হয়ে যায়, এবং হ্যাপ্লয়েড কোষটা আবার পরবর্তীতে যখন মিলিত হয়, তখন আবার ডিপ্লয়েড অবস্থা পরিবর্তিত হয়। অর্থাৎ একবার ডিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড কোষ মিলনের মাধ্যমে আপনার ডিপ্লয়েড কোষে পরিণত হয়, অর্থাৎ প্লয়েডি লেভেল যেটা, সেটা ঠিক থাকে, ক্রোমোজোমের ভারসাম্যটা ঠিক থাকে। কিন্তু যদি নিষেক না হইতো, তাহলে দেখা যেত যে ডিপ্লয়েড কোষের আবার মিলিত হয়, ডিপ্লয়েড কোষ টেট্রাপ্লয়েড হয়ে যেত, টেট্রাপ্লয়েড আবার মিলিত হলে অক্টোপ্লয়েড হয়ে যেত, এভাবে ক্রোমোজোমের ভারসাম্যটা নষ্ট হয়ে যেত। তাহলে নিষেকের একটা বড় তাৎপর্য হচ্ছে ক্রোমোজোমের ভারসাম্য বজায় থাকে। নাম্বার 2 হচ্ছে ফল ও বীজ সৃষ্টি। লক্ষ্য করবা যে আমরা যে সমস্ত খাবার খাই, ম্যাক্সিমাম খাবারই হচ্ছে ফল, বিভিন্ন উদ্ভিদের ফল খেয়ে থাকি। আমরা যে ভাত খাই, ভাত আসে ধান থেকে, ধানটাও একটা ফল, গম ফল, বিভিন্ন ধরনের আমরা ফল খেয়ে, সরাসরি ফলই খেয়ে থাকি। তাহলে ফল যদি সৃষ্টি না হইতো, অর্থাৎ নিষেক যদি না ঘটতো, তাহলে ফল সৃষ্টি হইতো না এবং বীজও সৃষ্টি হইতো না। বীজ উপকারী কেন বা বীজের দরকারি কেন? কারণ বীজ হচ্ছে অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় সহায়তা করে। বীজের মাধ্যমে
নূতন আর একটা বংশধর সৃষ্টি হয়। যদি বীজ সৃষ্টি না হতো তাহলে দেখা গেল যে নূতন একটা বংশধর সৃষ্টি হতো না। তাই নূতন বংশধর সৃষ্টি না হলে উদ্ভিদের অবলুপ্তি ঘটত। এরপর হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি। যখন মিওসিস কোষ বিভাজন ঘটে, নিষেকের সময় যখন মিওসিস ঘটে, মিওসিসের সময় তোমরা জানো যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে জিনগত বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে থাকে। তাহলে জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনের কারণে দেখা যায় যে অনেক সময় নতুন নতুন প্রজাতি সৃষ্টি হয় এবং নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার ফলে পরিবর্তিত পরিবেশে নতুন প্রজাতিগুলো সহজে খাপ খাইয়ে নিতে পারে, অর্থাৎ এদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। এই অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে বিবর্তনে নিষেক প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বিবর্তনটা কি? বিবর্তনটা হচ্ছে ক্রমাগত পরিবর্তন, সময়ের সাথে সাথে গ্রাজুয়াল যে চেঞ্জ, সেটা হচ্ছে বিবর্তন। এই বিবর্তনটা খুব আস্তে আস্তে ঘটে। তাহলে সেই বিবর্তনের ক্ষেত্রে নিষেক প্রক্রিয়া সাহায্য করে। কিভাবে করে? যে বললাম যে এখানে মিওসিসের সময় ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের সময় জেনেটিক যে পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের কারণে জীবেরও বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তন ঘটার কারণে বিবর্তন ঘটতে পারে। তারপর হচ্ছে অধিক ফলনশীল ও সহনশীল এবং সহনশীল ফসল সৃষ্টি। তাহলে ফলনশীল আমরা জানি যে ফলন বৃদ্ধি পায় কিভাবে? এক একরে 10 মণ ফসল হলে সেটা যদি বৃদ্ধি পেয়ে 20 মণ হয় তাহলে সেটা অধিক ফলনশীল হলো। আর সহনশীল মূলত হচ্ছে যে বন্যা, খরা ইত্যাদি সহনশীল আর কি। ইত্যাদি প্রাকৃতিক যে বিভিন্ন ধরনের দুর্যোগ থাকে বা প্রতিকূল অবস্থা থেকে সে প্রতিকূল সহনশীল ফসল তৈরি করা নিষেকের মাধ্যমে সম্ভব। 6 নম্বর হলো বংশ রক্ষা। বিভিন্ন ধরনের প্রজনন প্রক্রিয়া থাকলেও যৌন জনন, অযৌন জনন, অঙ্গজনন, কিন্তু যৌন জনন প্রক্রিয়াটাই হচ্ছে প্রধান এবং এই যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত উদ্ভিদের বংশ রক্ষা হয়ে থাকে। কারণ জনন যদি না ঘটত তাহলে কি হইতো? যে পরবর্তী বংশধর তৈরি হতো না। পরবর্তী বংশধর তৈরি না হলে বংশ রক্ষাও ঘটতো না। 7 নম্বর হলো খাদ্যের যোগান। একটু আগে যেটা বললাম যে আমরা যে খাবারগুলো খাই তার ম্যাক্সিমামই হচ্ছে দেখা গেলো ফল বা ফলজাত দ্রব্য। ফল খাই অথবা বীজ খাই। তাহলে এই ফল বীজ তৈরি হয় প্রজননের মাধ্যমে, যৌন প্রজননের মাধ্যমে। প্রজনন না হলে তাহলে ফলগুলো হতো না, বীজগুলো হতো না, তাহলে খাদ্যের যোগান আমরা পেতাম না। তো এই হলো মোটামুটি আমাদের নিষেকের তাৎপর্য। নিষেক প্রক্রিয়ার ফলে এই ঘটনাগুলো ঘটতো। নিষেক প্রক্রিয়া তাহলে দেখা যাচ্ছে যে নিষেক প্রক্রিয়া যদি না ঘটতো তাহলে হয়তো আমাদের খাদ্যের অভাব দেখা দিত, বিবর্তনের সাথে সাথে হয়তো উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়ে যেত, এরকম বিভিন্ন পরিবেশ বিপর্যয় ঘটতো। তাহলে এই সমস্ত বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবে এবং পড়াশোনা করবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অযৌন প্রজনন বিষয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।